মুভির শুরুতেই আমরা দেখি ক্রাউন প্রিন্স গোপনে পশ্চিমা দেশ থেকে অস্ত্র অর্ডার দিচ্ছেন, কিন্তু একজন মন্ত্রী এই গোপন পরিকল্পনা জেনে ফেলেন। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার সৈন্যদের নিয়ে সেই জাহাজে আক্রমণ করেন যেখানে অস্ত্রগুলো রাখা ছিল। কিন্তু সেই জাহাজে এমন কিছু ছিল যা এই পুরো দেশের ভাগ্য চিরতরে বদলে দিতে যাচ্ছিল। সেখানে একটি বক্সের ভেতরে বন্দী ছিল এক ভয়ঙ্কর পশ্চিমা জম্বি। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া হুড়োহুড়ির মধ্যেই জম্বিটি বেরিয়ে এসে মন্ত্রীর এক সৈন্যকে নির্মমভাবে কামড়ে দেয়। তখনও কেউ বুঝতে পারেনি এই একটা কামড়ই কত বড় বিপর্যয়ের সূচনা করতে চলেছে। পরদিন সেই সৈন্যটি কোনোভাবে নিজে গ্রামে ফিরে আসে। তার চোখ দুটি অস্বাভাবিক হয়ে গিয়েছিল আর সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। টলমল পায়ে সে নিজের ঘরে ঢুকে পড়ে। তার স্ত্রী খাবার এনে দিতেই সে ক্ষুধার্ত হিংস্র পশুর মতো খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই খাবারের চেয়ে তার স্ত্রীর গলার দিকেই তার আগ্রহ বেশি বেড়ে যায়। সেই রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখনই ভাইরাসটি ধীরে ধীরে সৈন্যটির পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই সে একটা হিংস্র জম্বিতে পরিণত হয়। তার ছোট শিশুটি ঠিক পাশেই ঘুমিয়েছিল। ক্ষুধার্ত জম্বিটি প্রথমেই নিজের সন্তানকে আক্রমণ করে। চিৎকারের শব্দ শুনে তার স্ত্রী ঘরে ছুটে আসতেই ভয়াবহ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। তবে কিছু বুঝে ওঠার আগেই জম্বিতে পরিণত হওয়া স্বামীটি তার উপরেও ঝাঁপিয়ে পড়ে। এরপর সে ঘর থেকে বেরিয়ে গ্রামের নিরীহ মানুষদের একে একে কামড়াতে শুরু করে। আর যাদেরকে কামড়াচ্ছিল তারাও মুহূর্তের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। এভাবেই পুরো গ্রামে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে রাজপ্রাসাদে মন্ত্রী অস্ত্র চোরাচালানের অভিযোগে কয়েকজন সৈন্যকে রাজার সামনে হাজির করে। এরপর তাদের বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেন। কিন্তু বাস্তবে এটি ছিল তারই সাজানো ষড়যন্ত্র। তার আসল লক্ষ্য ছিল সৈন্যদের বিশ্বাসঘাতক প্রমাণ করে রাজার আস্থা অর্জন করা এবং সুযোগ বুঝে সিংহাসন দখল করা। মন্ত্রীদের কথাই বিশ্বাস করে রাজা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সৈন্যদের জেনারেলকে কঠোর শাস্তি দেন। জেনারেল বারবার বোঝানোর চেষ্টা করেন যে তিনি যা করেছেন সবই দেশের নিরাপত্তার স্বার্থেই করেছেন, কিন্তু তার একটা কথাও শোনা হয়নি। এরপর রাজা সৈন্যদের উপরে নির্মম নির্যাতন শুরু করেন যাতে করে তাদের নেতার নাম জানা যায়। ঠিক তখনই ক্রাউন প্রিন্স সামনে এগিয়ে এসে বলেন, আমি এই পরিকল্পনার মূল নায়ক। তিনি রাজাকে বোঝানোর চেষ্টা করেন যে এই অস্ত্রগুলো কোনো বিদ্রোহ বা বিশ্বাসঘাতকতার জন্য নয়, বরং দুর্নীতিবাজ মন্ত্রীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সংগ্রহ করা হয়েছিল। কিন্তু রাজা তখন মন্ত্রীর কথায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে নিজের ছেলের কথাও বিশ্বাস করলেন না। বরং রাগে তিনি যুবরাজকে বললেন, মনে হচ্ছে তুমি আমার সিংহাসনই দখল করতে চাও। তখন যুবরাজ বুঝতে পারেন তার অনুগত সৈন্যদের এবং নিজের স্ত্রীকে মন্ত্রীর হাত থেকে বাঁচানোর আর কোনো পথ নেই। তাই সবার সামনে তিনি ধীরে ধীরে নিজের তলোয়ার বের করে এক মুহূর্তের মধ্যেই সেটি নিজের পেটে ঢুকিয়ে দেন। মুহূর্তেই পুরো দরবার স্তব্ধ হয়ে যায়। নিজের চোখের সামনে ছেলের এমন মর্মান্তিক মৃত্যু দেখে রাজা চিৎকার করতে থাকেন। ইতিমধ্যে প্রাসাদের এক ভাগ্যগণ রাজাকে উস্কানি দিয়ে বলতে থাকে তার ছোট ছেলেও একদিন তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। মন্ত্রী এই পরিস্থিতির পুরো সুযোগটা কাজে লাগায়। সে রাজাকে আরো উস্কানি দিয়ে বিশ্বাস করায় যে যুবরাজের স্ত্রী ও রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত। এরপর তাকে সঙ্গে সঙ্গে একটা কক্ষে বন্দী করে রাখা হয়। অন্যদিকে মৃত্যুর আগে ক্রাউন প্রিন্স তার এক বিশ্বস্ত অনুগতের মাধ্যমে ছোট ভাই ইয়ং এর কাছে একটা গোপন চিঠি পাঠিয়ে গিয়েছিল। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, রাজপ্রাসাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং ইয়ং যেন যত দ্রুত সম্ভব এসে তার স্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপরে গল্পে প্রবেশ ঘটে ইয়ং এর, যিনি ক্রাউন প্রিন্সের ছোট ভাই। বহু বছর আগে তিনি এই রাজ্য ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিলেন, কিন্তু বড় ভাইয়ের শেষ চিঠি পাওয়ার পর আর দেরি না করে তিনি নিজের এক বিশ্বস্ত বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসেন। তারা গ্রামের বন্দরে পৌঁছে অবাক হয়ে যায়। ইয়ং ভেবেছিলেন রাজপ্রাসাদ থেকে কেউ না কেউ নিশ্চয়ই তাকে স্বাগত জানাতে আসবে, কিন্তু চারিদিকে ছিল শুধু নিস্তব্ধতা। মাইলের পর মাইল কোনো মানুষই চোখে পড়ছিল না। চারিদিকে শুধু ভয়ঙ্কর নীরবতা। অস্বাভাবিক এই দৃশ্য দেখে ইয়ং তার বন্ধুকে বলে, আমাদের কেউই নিতে আসেনি কেন? এদিকে ইয়ং এর দেশে ফেরার খবর পেয়ে মন্ত্রী আবারও রাজার কানে বিষ ঢালতে শুরু করে। সে বলে, যখন তাকে ডাকা হয়েছিল তখন সে আসেনি, এখন সে ফিরে এসেছে শুধু সিংহাসন দখল করার জন্য। মন্ত্রীর এসব কথায় রাজা আরো বিভ্রান্ত হয়ে পড়েন। অন্যদিকে ইয়ং এবং তার বন্ধু গ্রামের ভেতরে এগিয়ে যেতে থাকেন, কিন্তু পুরো গ্রামটাই যেন মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে। চারিদিকে জনমানবহীন নিস্তব্ধতা, কোথাও কোনো জীবিত মানুষের চিহ্ন পর্যন্ত নেই। কিছু দূর এগোতেই তারা রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা পোড়া লাশ দেখতে পায়। এই ভয়াবহ দৃশ্য দেখে ইয়ং বুঝতে পারে এই গ্রামে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। রাত নামতেই ইয়ং এবং তার বন্ধু আশ্রয় নেওয়ার জন্য একটা পরিত্যক্ত বাড়িতে ঢোকে। ইয়ং এর বন্ধু খাবারের খোঁজে ঘরের ভেতরে যেতেই হঠাৎ করে খাটের নিচ থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে এসে তার পা শক্ত করে চেপে ধরে। সেই ভয়ে চিৎকার করে কোনো মতো নিজেকে ছাড়িয়ে বাইরে দৌড়ে আসে। ঠিক সেই সময় কয়েকজন অশ্বারোহী সেখানে এসে ইয়ংকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা নিজেদের রাজার রক্ষী পরিচয় দিয়ে ইয়ংকে জানায়, মহারাজ আপনার আগমনের খবর পেয়েছেন। তিনি আপনাকে অবিলম্বে রাজপ্রাসাদে উপস্থিত হতে বলেছেন।
তাই আমাদের সঙ্গে চলুন। কিন্তু ইয়ং তাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতেই কয়েকটা অস্বাভাবিক বিষয় তার চোখে পড়ে। তাদের সঙ্গে তো অতিরিক্ত কোনো ঘোড়া ছিল না, শুধু তাই নয়, সবার শরীরে ছিল তাজা ক্ষতচিহ্ন। মুহূর্তের মধ্যে ইয়ং বুঝে যায় এরা রাজার পাঠানো সৈন্য নয়, বরং তাকে হত্যা করার জন্য পাঠানো ঘাতক। তারা আক্রমণ করার আগে ইয়ং বিদ্যুতের গতিতে তলোয়ার বের করে পাল্টা আঘাত হানে। একাই একের পর এক ঘাতককে পরাস্ত করতে থাকে। কিন্তু ঠিক তখনই চারপাশের অন্ধকার চিরে অসংখ্য জম্বি বেরিয়ে এসে উভয় পক্ষের উপরেই ঝাঁপিয়ে পড়ে। ইয়ং কিছুই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল এটা যেন উন্মত্ত পশুর মতো মানুষকে কামড়ে ছিঁড়ে খেতে চাইছে। ঠিক তখনই একটা নারী জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ং দ্রুত তলোয়ার চালিয়ে এক আঘাতেই তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে দেয়। তবে এটিকে মারার সঙ্গে সঙ্গেই আরো অসংখ্য জম্বি চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। ইয়ং যখন সম্পূর্ণভাবে পরিবেষ্টিত হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাতাস চিরে একটা তীর শীষ দিয়ে ছুটে আসে। তীরটি ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব জম্বির মনোযোগ ইয়ং এর দিক থেকে সরে যায়। আসলে তীরটি ছুঁড়েছিল এক সাহসী তরুণী, তার সঙ্গে আরো কয়েকজন যোদ্ধা ছিল। তারা লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এসে মুহূর্তের মধ্যে বাকি জম্বিগুলোকে নির্মমভাবে হত্যা করে। এরপর তাদের নেতা ইয়ং এর কাছে এসে জানায় তারা ক্রাউন প্রিন্সের গোপন বাহিনীর সদস্য এবং তারাই যুবরাজের শেষ চিঠিটি তার কাছে পৌঁছে দিয়েছিল। প্রথমে ইয়ং তাদের বিশ্বাস করতে পারেনি। তার মনে হয়েছে এটিও হয়তো আরেকটি ষড়যন্ত্র। কিন্তু নেতাটি নিজের পরিচয় দিয়ে জানায় সে যুবরাজের সবচেয়ে বিশ্বস্ত সৈন্যদের একজন। এরপর সে ইয়ংকে সেই ভয়ঙ্কর ভাইরাসের আসল রহস্য জানায়। সেই বলে এই মানুষগুলো এক অজানা সংক্রমণের কারণে জম্বিতে পরিণত হয়েছে। তারা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই শুধু রাতের অন্ধকারে শিকার করতে বের হয়। তাদের থামানোর একমাত্র উপায় হলো মাথা বিচ্ছিন্ন করে দেওয়া অথবা হৃৎপিণ্ডে আঘাত করে দেহটি আগুনে পুড়িয়ে ফেলা, যাতে ভাইরাস আর ছড়িয়ে না পড়ে। এরপরে তারা ইয়ংকে নিয়ে একটা গোপন আশ্রয়ে যায়, যেখানে গ্রামের বেঁচে থাকা কয়েকজন মানুষ লুকিয়েছিল। সেখানে পৌঁছে ইয়ং এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পায়। এক নারী যন্ত্রণায় মাটিতে ছটফট করছিলেন। তাকে একটা জম্বি কামড়েছিল, তাই গ্রামবাসীরা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে তাকে বেঁধে রেখেছিল। তিনি তখনও পুরোপুরি জম্বিতে পরিণত হননি, কিন্তু ভাইরাস ধীরে ধীরে তার শরীর দখল করে নিচ্ছিল। তিনি কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে বলছিলেন, আমার খুব তৃষ্ণা পাচ্ছে, আমাকে একটু কাঁচা মাংস এনে দাও। সেখানেই ইয়ং আরো কিছু নিরাপদ মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। রাজা ও মন্ত্রী ভুলবশত তাদেরকে জম্বি ভেবে বন্দী করে রেখেছিল। তারা ইয়ং এর কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ইয়ং শান্ত কণ্ঠে জানিয়ে দেয় সে কাউকে উদ্ধার করতে আসেনি। তখন তারা অনুরোধ করে অন্তত সে যাতে রাজদরবারে গিয়ে রাজাকে সেনাবাহিনী পাঠানোর জন্য রাজি করায়। কিন্তু ইয়ং এর এসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না। সে স্পষ্ট জানিয়ে দেয় আমি এখানে কারো বীর হতে আসিনি, আমার একমাত্র উদ্দেশ্য হলো আমার ভাবিকে নিরাপদে এখান থেকে নিয়ে যাওয়া। তার এই নির্লিপ্ত মনোভাব দেখে ডক নামে একজন, যিনি আগে একজন চিকিৎসক ছিলেন, সে বলে আমি এই লোকটিকে বিশ্বাস করি না, তাই আমি নিজেই ওর সঙ্গে রাজপ্রাসাদে গিয়ে রাজাকে সবকিছু জানাবো। কিছুক্ষণ পর তারা রাজপ্রাসাদের ফটকে পৌঁছে যায়। সেখানে একজন রক্ষী তাদের পথ আটকে জানিয়ে দেয় সংক্রমণের আশঙ্কায় শুধু ইয়ংই ভেতরে যেতে পারবে, অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বাধ্য হয়ে ইয়ং তার সঙ্গীদের বাইরে অপেক্ষা করতে বলে। রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার সময় এক বিশ্বস্ত লেফটেন্যান্ট তাকে সতর্ক করে দিয়ে বলে মন্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না, সে খুবই বিপজ্জনক। যুবরাজের মৃত্যুর পেছনে তারই হাত রয়েছে। এদিকে ইয়ংকে হত্যা করতে পাঠানো সৈন্যদের একজন কোনো মতে প্রাণ নিয়ে মন্ত্রীর কাছে ফিরে আসে। সে মন্ত্রীর কাছে মিথ্যা বলে যে ইয়ংকে হত্যা করা হয়েছে, কারণ সে বড় পুরস্কার পেতে চেয়েছিল। কিন্তু সে এই সত্যটি গোপন করেছিল যে হামলার সময় একটা জম্বি তাকে কামড়ে দিয়েছিল। তবে ধূর্ত মন্ত্রী তার কথায় বিশ্বাস করেনি। সৈন্যটির শরীরের অবস্থা দেখে সে বুঝে যায় সে মিথ্যা বলছে এবং ইতিমধ্যেই সে সংক্রমিত হয়ে গেছে। এরপর মন্ত্রী ঠান্ডা মাথায় বলে তোমার পুরস্কার বেসমেন্টে রাখা আছে, যাও নিয়ে এসো। লোভে পড়ে সৈন্যটি আনন্দের সঙ্গে বেসমেন্টে নেমে যায়। তবে ভেতরে ঢুকতেই অন্ধকার থেকে একটা জম্বি তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তাকে ভেতরে টেনে নিয়ে যায়। তখনই প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য। মন্ত্রী আগেই জম্বিদের অস্তিত্ব সম্পর্কে জানত। শুধু তাই নয়, সিংহাসন দখল করার জন্য পরিকল্পনায় সে গোপনে এই ভাইরাসে আক্রান্ত জম্বিদের লালন পালন করে আসছিল। নিজের ভয়ঙ্কর পরিকল্পনা সফল করতে মন্ত্রী আরও এক ধাপ এগিয়ে যায়। সে রাজার ঘনিষ্ঠ এক মহিলাকে গোপনে সে বেসমেন্টে পাঠায়। এটা সেই মহিলা যিনি কিছুদিন আগে রাজাকে ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন। মন্ত্রী জানত প্রাসাদে একমাত্র তিনিই সহজে রাজার কাছে যেতে পারেন, তাই পরিকল্পনা অনুযায়ী তাকে বেসমেন্টে বন্দী করা হয় এবং ইচ্ছাকৃতভাবে একটা জম্বির কামড় খাওয়ানো হয়, যাতে করে তিনি সংক্রমিত হয়ে রাজাকে ভাইরাসে আক্রান্ত করতে পারেন। পরদিন সকালে রাজা যখন সবার সঙ্গে সকালে নাস্তা করছিলেন, তখন সেই মহিলাও সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করেই তার শরীরে ভাইরাসের প্রভাব শুরু হয়ে যায়। তার শিরাগুলো ফুলে ওঠে, চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে যায় এবং শরীরের হাড়গুলো থেকে ভয়ঙ্কর শব্দ বের হতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি সবার চোখের সামনে এক হিংস্র জম্বিতে পরিণত হয়। তারপর এক লাফে রাজাকে সজোরে কামড় বসিয়ে দেয়। আকস্মিক এই হামলায় রাজা ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং সঙ্গে সঙ্গেই আদেশ দেন
রাজ্যের সব জম্বিকে খুঁজে বের করে যেন হত্যা করা হয়। উপস্থিত রক্ষীরা এক মুহূর্তও দেরি না করে তলোয়ার দিয়ে মহিলাটিকে হত্যা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাজা ইতিমধ্যেই ভাইরাসে সংক্রমিত হয়ে পড়েছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, রাজা এবং তার সদস্যরা কেউই তখন জম্বি ভাইরাসের প্রকৃত সত্য সম্পর্কে জানতেন না। তারা ভেবেছিলেন মহিলাটি হয়তো হঠাৎ উন্মাদ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই রাজার সংক্রমণের খবর প্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়ে। এদিকে মন্ত্রীর গোপন সভায় আলোচনা চলছিল। তখন একজন মন্ত্রী তাকে উস্কিয়ে দিয়ে বলে, রাজা মারা গেলেও সিংহাসন তো শেষ পর্যন্ত ইয়ং এর কাছেই যাবে। কথাটি শুনেই মন্ত্রীর রাগে ফেটে পড়ে, কারণ তার আসল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে নিজেই সিংহাসন দখল করা। এদিকে ইয়ং অবশেষে তার বাবা রাজার সঙ্গে দেখা করে, কিন্তু বহু বছর পর ছেলেকে দেখেও রাজা খুশি হন না, বরং এতদিন দূরে থাকার জন্য তিনি ইয়ং এর উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন ইয়ং শান্তভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করে। সে জানায় রাজ্যের বাইরে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, মানুষ জম্বিতে পরিণত হয়ে একে অপরকে হত্যা করছে। এই বিপর্যয় থামাতে অবিলম্বে সেনাবাহিনী পাঠানো জরুরি। এরপর ইয়ং মন্ত্রীর দিকে তাকিয়ে বলে, আপনার আসল উদ্দেশ্য কিন্তু আমি জানি। আপনি আমাকে পথেই হত্যা করতে চেয়েছিলেন যাতে রাজাকে সরিয়ে নিজেই সিংহাসন দখল করতে পারেন। সে রাজাকে এইটাও মনে করিয়ে দেয়, যখন রাজা জম্বিদের হত্যা করার আদেশ দিয়েছিলেন তখন মন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেননি। কিন্তু রাজা তখনও মন্ত্রীর কথাতেই বিশ্বাস করছিলেন। তিনি মনে করেন ইয়ং বিভ্রান্ত হয়ে গেছে। অন্যদিকে মন্ত্রীর অনুগত সদস্যরাও ইয়ং এর প্রতিটি কথাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। রাজা উপহাস করে বলেন, তুমি কিন্তু সিংহাসনের লোভেই ফিরে এসেছো। এর জবাবে ইয়ং দৃঢ় কণ্ঠে বলে, আমার সিংহাসনের প্রতি কোনো আগ্রহ নেই। আমি শুধু আমার ভাবিকে নিরাপদে এখান থেকে নিয়ে যেতে এসেছি। বড় ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়া পুত্রবধূকে দেখে রাজা কিছুটা নরম হলেও ইয়ং বুঝে যায় তার বাবা সম্পূর্ণভাবে মন্ত্রীর প্রভাবে চলে গেছেন। তাই সে উপলব্ধি করে এই প্রাসাদে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। ঠিক তখনই রাজার শরীরে ভাইরাসের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তিনি নিজের অবস্থার অবনতি বুঝতে পেরে ইয়ংকে তাড়াতাড়ি প্রাসাদ ছেড়ে চলে যেতে বলেন। ইয়ং বুঝতে পারে এখন তার বাবার কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে সে প্রাসাদের সেই কক্ষে যায় যেখানে মন্ত্রী তার ভাবিকে বন্দী করে রেখেছিল। ইয়ং তাকে মুক্ত করে বড় ভাইয়ের শেষ চিঠিটি তার হাতে তুলে দেয়। চিঠিতে লেখা ছিল, এখানে তোমার জীবন নিরাপদ নয়, তাই ইয়ং এর সঙ্গে যত দ্রুত সম্ভব এই রাজ্য ছেড়ে নিরাপদ কোনো দেশে চলে যাও। মৃত স্বামীর শেষ চিঠি পড়ে ভাবি কান্নায় ভেঙে পড়েন। প্রথমে তিনি রাজ্য ছেড়ে যেতে অস্বীকার করেন। তিনি বলেন, মন্ত্রীকে তার অপরাধের শাস্তি না দিয়ে তিনি কোথাও যাবেন না। ভাবির এই দৃঢ়তা দেখে ইয়ং আরো ভালোভাবে উপলব্ধি করে তার বড় ভাই কি অসাধারণ একজন মানুষ ছিলেন। অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত ভাবি ইয়ং এর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই ইয়ং এর বন্ধু দৌড়ে এসে জানায়, মন্ত্রী যুবরাজের গোপন বাহিনীর নেতা এবং তার সঙ্গীদের বন্দী করে ফেলেছে। ঠিক তখনই মন্ত্রী নিজেও সেখানে উপস্থিত হয়। মন্ত্রী শান্ত মুখে ইয়ং এর কাছে এসে বলে, তোমার সেনাবাহিনী চাওয়ার আবেদন আমি বাতিল করে দিয়েছি। যদি নিজের জীবনকে মূল্য দাও তাহলে আগামীকাল সূর্য ওঠার আগেই একা এই রাজ্য ছেড়ে চলে যাও, নইলে তোমার পরিণতি তোমার ভাইয়ের মতোই হবে। এই কথা শুনে ইয়ং প্রচন্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গেই তলোয়ার বের করতে উদ্যত হয়। কিন্তু তার বন্ধু তাকে থামিয়ে দেয়, কারণ ততক্ষণে মন্ত্রীর অসংখ্য সশস্ত্র রক্ষী চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছিল। ইতিমধ্যে প্রতিবেশী দেশ চিং রাজবংশের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজপ্রাসাদে এসে পৌঁছান। রাজা তাদেরকে অত্যন্ত ভয় পেতেন, তাই তাদেরকে সন্তুষ্ট করার জন্য সেই রাতেই প্রাসাদে এক বিশাল ভোজ আয়োজন করা হয়। কিন্তু সেই জাঁকজমকের আড়ালে মন্ত্রী যে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে রেখেছিল তা কেউই কল্পনা করতে পারেনি। মন্ত্রীর আসল পরিকল্পনা ছিল রাত গভীর হলেই সংক্রমিত রাজা সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়ে সবার সামনে অতিথিদের উপরে হামলা করবেন। ঠিক তখনই সে রাজাকে হত্যা করে নিজেকে দেশের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করবে এবং সেই সুযোগে সিংহাসন দখল করবে। পরিকল্পনা সফল করতে রাত নামতেই মন্ত্রী গোপনে প্রাসাদের ভেতরে বন্দী করে রাখা সব জম্বিদের খাঁচা খুলে দেয়। এদিকে বাইরে পার্টিতে তখন নাচ গান এবং ঢোলের তুমুল শব্দে সবাই মেতেছিল। সেই বিকট শব্দ শুনে ক্ষুধার্ত জম্বিরা একে একে পার্টির দিকেই ছুটে আসতে শুরু করে। অথচ সেখানে উপস্থিত কেউই বুঝতে পারেনি কয়েক মুহূর্তের মধ্যেই তাদের উপরে মৃত্যুর ছায়া নেমে আসতে চলেছে। এদিকে রাজার শরীরেও ভাইরাস পুরোপুরি ছড়িয়ে পড়েছিল। হঠাৎ করেই তিনি নিজের আসন থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ান। সবাই ভেবেছিল হয়তো রাজা অতিথিদের সঙ্গে যোগ দিতে এগিয়ে যাচ্ছেন, কিন্তু পরের মুহূর্তেই তিনি হিংস্র জম্বির মতো এক নর্তকীর উপরে ঝাঁপিয়ে পড়ে তার গলায় সজোরে কামড় বসিয়ে দেন। পুরো প্রাসাদে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই ইয়ং সেখানে পৌঁছে যায়। সে আগেই খবর পেয়েছিল তার বাবা জম্বিতে পরিণত হচ্ছেন। কাছে গিয়ে সে দেখতে পায় ভয়ঙ্কর রূপ ধারণ করার পরও রাজা যেন শেষবারের মতো নিজের ছেলেকে কিছু একটা বলতে চাইছেন। সেই দৃশ্য দেখে ইয়ং হতবাক হয়ে যায়। কিন্তু ইয়ং কিছু করার আগেই মন্ত্রী পেছন থেকে এসে নিজের তলোয়ার দিয়ে রাজার বুক বিদ্ধ করে দেয়। বহু বছরের অপেক্ষার পর অবশেষে সে নিজের পরিকল্পনা
সফল করে। উপস্থিত কারোরই সাহস হয়নি তাকে প্রশ্ন করার, কারণ ততক্ষণে রাজা জম্বিতে পরিণত হয়েছিলেন এবং মন্ত্রীর কাছে তাকে হত্যা করার একটা নিখুঁত অজুহাত তৈরি হয়ে গিয়েছিল। রক্তাক্ত অবস্থায় রাজা মাটিতে লুটিয়ে পড়েন। নিজের চোখের সামনে এই ঘটনাটা দেখে চিং রাজবংশের কর্মকর্তারা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন, কিন্তু মন্ত্রী এখন আর কাউকে ভয় পায় না। সে খোলাখুলি অফিসারকে বলে, এখন থেকে এই দেশের রাজা আমি। কেউ কেউ আবার ফিসফিস করে বলে প্রকৃত উত্তরাধিকারী ইয়ং হওয়া উচিত, কিন্তু মন্ত্রী তাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। ইতিমধ্যে ড্রামের শব্দ শুনে হাজার হাজার জম্বি প্রাসাদের পার্টিতে ঢুকে পশুর মতো মানুষকে আক্রমণ করে। মন্ত্রী সেখান থেকে পালানোর জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিল। সে তার নিরাপত্তার জন্য পশ্চিমা বন্দুকধারী রক্ষীদের ডেকেছিল। সেই রক্ষীদের সুরক্ষায় মন্ত্রী সহজেই সেখান থেকে পালিয়ে প্রাসাদের একটা ঘরে গিয়ে নিজেকে বন্দী করে। তার পরিকল্পনা ছিল জম্বিরা যখন সবাইকে মেরে ফেলবে তখন সে এখানে লুকিয়ে থাকবে এবং সকালে সে সেনাবাহিনী ডেকে বাকি জম্বিদের মেরে নতুন রাজ্য তৈরি করবে। ইতিমধ্যে বাইরে ইয়ং এর সামনে জম্বিরা নিরাপদ মানুষদের ছিঁড়ে খাচ্ছিল। এটি দেখে ইয়ং সাথে সাথেই তলোয়ার বের করে তার সঙ্গীদের নিয়ে জম্বিদের কাটতে কাটতে এগিয়ে যায়। তখন সে তার ভাবিকে দেখতে পায়, যে ভয়ে টেবিলের নিচে লুকিয়েছিল। ইয়ং দ্রুত তাদের উদ্ধার করে বের করে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই তার বন্ধু দুটি ঘোড়া নিয়ে সাহায্য করতে সেখানে পৌঁছায়। ইয়ং ভাবিকে তার বন্ধুর হাতে তুলে দিয়ে তাকে নিরাপদে দূরে কোথাও নিয়ে যেতে বলে। এখন ইয়ং একা বেরিয়ে সোজা রয়্যাল গার্ডের কমান্ডারের কাছে যায়। সেই কমান্ডার তখন ইয়ং এর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য নেতাকে নির্যাতন করছিল, কিন্তু সেখানে পৌঁছে ইয়ং কমান্ডারকে পুরো সত্যটি বলে দেয়। কিভাবে মন্ত্রী প্রাসাদে হাজার হাজার জম্বি ছেড়ে দিয়েছে এই সব কিছুই তাকে বলে। ইয়ং তাকে বোঝায়, আপনার রক্ষীদের অবিলম্বে প্রাসাদের সব দরজা বন্ধ করতে হবে, অন্যথায় জম্বিরা যদি এখান থেকে বেরিয়ে গ্রামে যায় তবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। কমান্ডার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সাথে সাথেই তার সৈন্যদের ব্যারিকেড তৈরি করার আদেশ দেয়। ইয়ং তখন সাথে সাথে জেলখানা থেকে নেতা এবং তার সঙ্গীদের মুক্ত করে, কারণ তাদের সাহায্য তার প্রয়োজন ছিল। কিন্তু তখনই এক বিশাল জম্বির দল জেলখানাতেও ঢুকে পড়ে। ইয়ং এবং নেতা একটা ভারী কাঠের দরজা বন্ধ করে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু জম্বিদের শক্তি ছিল অকল্পনীয়। এরপর দরজা যখন ভেঙে ফেলার উপক্রম হয় তখন তার নজর উপরের একটা ছোট জানালার দিকেই পড়ে। সে দ্রুত জানালার দুই পাশে দড়ি বেঁধে সবাইকে একে একে জানালা দিয়ে লাফিয়ে জীবন বাঁচানোর জন্য বলে। শেষ পর্যন্ত ইয়ং ও জম্বিদের হাত থেকে পালিয়ে যায়। অন্যদিকে কমান্ডার এবং তার রক্ষীরা প্রাসাদের গেটে কাঠের ব্যারিকেড দিয়েছিল, কিন্তু জম্বিরা যে কতটা বিপজ্জনক হয়ে উঠেছে তা তাদের ধারণাও ছিল না। জম্বিরা ছিল হাজারেরও বেশি। তারা সেই ব্যারিকেড বেয়ে রক্ষীদের লাইন ভেঙে যেতে থাকে। রক্ষী এবং জম্বিদের মধ্যে এক ভয়াবহ মৃত্যু খেলা শুরু হয়। জম্বিদের প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে রক্ষীরা সারা রাত নিজেদের জীবন বাজি রেখে লড়াই করতে থাকে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর ধীরে ধীরে রাত শেষ হয়। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটে ওঠে। সূর্যের আলো পড়তেই সব জম্বি আতঙ্কিত হয়ে অন্ধকারের দিকে পালাতে শুরু করে, কারণ দিনের আলো তাদের শরীর সহ্য করতে পারে না। আর যারা পালাতে পারেনি তারা সূর্যের তীব্র আলোয় ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে সূর্যের আলো এই ভয়ঙ্কর জম্বিদের সবচেয়ে বড় দুর্বলতা। এদিকে প্রাসাদের ভেতরে লুকিয়ে থাকা মন্ত্রীও তখন বাইরে বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল এখন পুরো রাজ্যটা তার নিয়ন্ত্রণে। সে বেঁচে থাকা কর্মকর্তাদের একত্রিত করে নিজেকে নতুন রাজা ঘোষণা করতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই একজন কর্মকর্তা তার বিরোধিতা করে বলেন, এই সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী ইয়ং। কথাটি শুনে মন্ত্রীর রাগে উন্মত্ত হয়ে ওঠে। কোনো সতর্কতা ছাড়াই সেই কর্মকর্তাকে সবার সামনে গুলি করে হত্যা করে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই ভয়ে মাথা নিচু করে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে একটা জম্বি বেরিয়ে এসে মন্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে। মন্ত্রী দ্রুত তাকে হত্যা করতে সক্ষম হলেও ততক্ষণে জম্বিটি তার হাতে কামড় বসিয়ে দিয়েছিল। উপস্থিত সবাই সঙ্গে সঙ্গে সেই ক্ষতচিহ্ন দেখতে পায়। মন্ত্রীও বুঝতে পারে এখন সবাই তাকে সংক্রমিত মনে করবে এবং সুযোগ পেলেই তাকে হত্যা করার চেষ্টা করবে, তাই সে কাউকেই নিজের কাছে ঘেঁষতে দেয় না। এটি দেখে অন্য মন্ত্রীরা বুঝতে পারে এখন সেও শয়তানে পরিণত হবে, তাই তারা তাকে আক্রমণ করতে যায়। কিন্তু মন্ত্রী তলোয়ার বের করে সেখানে উপস্থিত তার সব সঙ্গীদের নৃশংসভাবে হত্যা করে। সে বুঝতে পারছিল এত বছরের সব পরিকল্পনা ধূলিসাৎ হতে চলেছে। ভাইরাস থেকে বাঁচতে সে কোনো চিন্তা না করে তলোয়ার দিয়ে তার আক্রান্ত হাতটি কেটে ফেলে। এরপর রক্তপাত থামাতে প্রচুর ঔষধ সেবন করে, কিন্তু ঔষধ এবং ভাইরাসের প্রতিক্রিয়ায় সে পূর্ণাঙ্গ জম্বি না হয়ে অর্ধেক মানুষ আর অর্ধেক জম্বিতে পরিণত হয়। তার মধ্যে এক বিপজ্জনক জম্বি সুলভ শক্তি চলে আসে। সে নিজেকে জম্বিদের রাজা মনে করতে শুরু করে। এরপর রাজকীয় পোশাকে সিংহাসনে বসে। ইতিমধ্যে ইয়ং তার বাবার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়ে। সে মুহূর্তের জন্য দেশ ছেড়ে নিজের পুরনো জায়গায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইয়ং এর ভাবি এবং ডক তার বড় ভাইয়ের শেষ স্বপ্নের কথা মনে করিয়ে দেন। তারা বলেন যুবরাজ সব সময় নিজের দেশের মানুষকে রক্ষা করতে চেয়েছিলেন। তাদের কথা ইয়ং এর মন বদলে যায়। সে পালিয়ে না গিয়ে নিজের মানুষদের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। ডকও আনন্দের সঙ্গে জানিয়ে দেয় সে শেষ পর্যন্ত ইয়ং এর সঙ্গেই থাকবে। এরপর ইয়ং প্রাসাদের রক্ষী বাহিনীর কমান্ডারের সঙ্গে দেখা করে। সে নির্দেশ দেয় অবিলম্বে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করতে হবে, যাতে করে কোনো জম্বি প্রাসাদের বাইরে বেরিয়ে গিয়ে পুরো দেশে ভাইরাস ছড়িয়ে দিতে না পারে। আর প্রাসাদের ভেতরের সব জম্বিদের দায়িত্ব সে এবং
এবং তার দল নিজেরাই নেবে। এরপর ইয়ং এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। প্রাসাদের সবচেয়ে বড় হল ঘরে প্রচুর কাঠ, তেল এবং দাহ্য বস্তু দিয়ে একটি বিশাল ফাঁদ তৈরি করা হবে। সেখানে একটা বড় ড্রাম বাজিয়ে সব জম্বিকে এক জায়গায় জোড়া করা হবে। তারপর একসঙ্গে আগুন লাগিয়ে তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। পরিকল্পনা ঠিক করেই ইয়ং এবং তার দল এই সর্বনাশের মূল হোতা দুর্নীতিবাজ মন্ত্রীকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা সেই বেসমেন্টে পৌঁছায় যেখানে পশ্চিমা জম্বিটিকে বন্দী করে রাখা হয়েছিল। চারিদিকে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ ছিল। ঠিক তখনই অন্ধকার চিরে অর্থ জম্বিতে পরিণত হওয়া মন্ত্রী বিকট চিৎকার করতে করতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ইয়ং এবং গোপন বাহিনীর নেতা একসঙ্গে তাকে আক্রমণ করে, কিন্তু ভাইরাসের কারণে মন্ত্রী অস্বাভাবিক শক্তি অর্জন করেছিল। সে কোনো ব্যথাই অনুভব করছিল না। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে, শেষ পর্যন্ত ইয়ং এর এক বন্ধুকে নিজের জীবন বাজি রাখতে হয় যাতে বাকিরা সেখান থেকে পালাতে পারে। কিন্তু সেই সুযোগের মধ্যেই মন্ত্রী তাকে নির্মমভাবে হত্যা করে। বন্ধুর এমন মৃত্যু ইয়ংকে ভেতর থেকে ভেঙে দেয়। তবুও সে জানতো এখন থেমে যাওয়ার মতো সময় নয়। ঠিক তখনই আবহাওয়া হঠাৎ করে বদলে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। সূর্যের আলো মিলিয়ে যেতেই অন্ধকারের আড়াল থেকে আবারও অসংখ্য জম্বি বেরিয়ে আসতে শুরু করে। ইয়ং এবং তার সঙ্গীরা দ্রুত বেঁচে থাকা মানুষদের উদ্ধার করতে ছুটে যায়, কিন্তু সেই অভিযানের মাঝেই তাদের এক সঙ্গী জম্বিদের কামড়ে সংক্রমিত হয়ে পড়ে। নিজের পরিণতি বুঝতে পেরে সেই ইয়ং এর কাছে অনুরোধ করে, আমাকে এখনই মেরে ফেলুন, আমি জম্বি হয়ে আর কাউকে হত্যা করতে চাই না। ভারাক্রান্ত হৃদয়ে ইয়ং নিজের হাতে তার বিশ্বস্ত সঙ্গীর জীবন শেষ করে দেয়। এদিকে রাত নেমে আসছিল আর প্রাসাদের সবচেয়ে বড় হলে জম্বিদের জন্য পাতা সেই মৃত্যু ফাঁদও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছিল। ইয়ং সিদ্ধান্ত নেয় সে নিজেই প্রাসাদ থেকে ড্রাম বাজিয়ে সব জম্বিকে একটা জায়গাতে জড়ো করবে, এরপর আগুন লাগিয়ে তাদের ধ্বংস করবে। ইয়ং সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে বলে, কিন্তু ঠিক তখনই গোপন বাহিনীর নেতা এগিয়ে এসে নিজের ঘাড়ের ক্ষত চিহ্নটা দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা জম্বি তাকে কামড়ে দিয়েছে। নেতা শান্ত কণ্ঠে বলে, আমি আর বেশিক্ষণ মানুষ থাকবো না, কিছুক্ষণের মধ্যেই আমিও জম্বিতে পরিণত হব, তাই আমাকে এখানেই থাকতে দাও। আমি ড্রাম বাজিয়ে আগুন জ্বালাবো এবং নিজের জীবন দিয়ে তোমাদের সবাইকে বাঁচাবো। এরপর সে ইয়ং এর কাছ থেকে একটা প্রতিশ্রুতি চায়। সে বলে, আমাকে কথা দাও তুমি এই রাজ্যকে জম্বি মুক্ত করবে, এরপর একদিন এই দেশের সিংহাসনে বসবে। নেতার কথা শুনে ইয়ং আবেগে ভেঙে পড়ে। ভারী হৃদয় ইয়ং তাকে বিদায় জানায়। এরপর সবাই প্রাসাদ ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যায়। নেতা একাই বিশাল হল ঘরের ভেতরে থেকে যায়। সূর্য ডুবে অন্ধকার নেমে আসতেই চারিদিকে লুকিয়ে থাকা সব জম্বি ক্ষুধার্ত জানোয়ারের মতো বেরিয়ে আসে। নেতা সর্বশক্তি দিয়ে ড্রাম বাজাতে শুরু করে। বিকট শব্দ শুনে প্রাসাদের প্রতিটি জম্বি একে একে সেই হল ঘরের দিকে ছুটে আসতে থাকে। এদিকে নেতার শরীরেও ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছিল। তার চোখ ধীরে ধীরে বদলে যাচ্ছিল, শরীর কাঁপছিল। তবুও সে শক্তিটুকু দিয়ে সে ড্রাম বাজিয়ে যেতে থাকে যাতে একটা জম্বিও বাইরে না থাকে। অবশেষে পুরো হল ঘর জম্বিতে ভরে যায়। নেতা একটা জ্বলন্ত মশাল হাতে তুলে নিয়ে তেলের উপরে ছুঁড়ে মারতে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অর্ধ জম্বিতে পরিণত হওয়া মন্ত্রী সেখানে উপস্থিত হয়। সে দ্রুত এগিয়ে এসে নিজের পায়ে মশালটি নিভিয়ে দেয়। তারপর কোনো সুযোগ না দিয়েই তলোয়ার দিয়ে নেতার বুকে প্রাণঘাতী আঘাত করে। মুহূর্তের মধ্যে নেতা মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে প্রাসাদের বাইরে ইয়ং এবং তার সঙ্গীরা আগুনের শিখা দেখার অপেক্ষায় ছিল, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও আগুন জ্বলল না। হঠাৎ করে ড্রামের শব্দ সম্পূর্ণ থেমে যায়। ইয়ং বুঝতে পারে ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটেছে। তাদের পুরো পরিকল্পনা হয়তো ব্যর্থ হয়ে গেছে। এক মুহূর্তও দেরি না করে সে একটা ঘোড়ায় চড়ে, হাতে একটা তলোয়ার নিয়ে একাই আবারও মৃত্যুর সেই প্রাসাদের দিকে ছুটে যায়। প্রাসাদে ঢুকতেই অসংখ্য জম্বি ইয়ং এর উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে এক মুহূর্তও দেরি না করে তলোয়ার বের করে একের পর এক জম্বিকে কেটে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। চারিদিকে তখন শুধু মৃত্যু আর আতঙ্কের ছায়া। তবু ইয়ং হাজারো জম্বির মাঝেও এক নির্ভীক যোদ্ধার মতো লড়াই চালিয়ে যায়। অবশেষে সে কোনো মতে মূল হল ঘরে পৌঁছে যায়। ভেতরে ঢুকেই দেখে গোপন বাহিনীর নেতার নিথর দেহ মাটিতে পড়ে আছে, আর অন্যদিকে অর্ধ জম্বিতে পরিণত হওয়া মন্ত্রী রাজার সিংহাসনে নিশ্চিন্তে বসে আছে, যেন পুরো রাজ্যের নয় জম্বিদেরই রাজা হয়ে গেছে সে। ইয়ং এক মুহূর্ত সময় নষ্ট না করে ড্রামের স্টিক তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে ড্রাম বাজাতে শুরু করে। বিকট শব্দ শুনে প্রাসাদের চারপাশে ছড়িয়ে থাকা সব জম্বি দলে দলে হল ঘরের ভেতরে ঢুকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরো হল ঘর জম্বিতে ভরে যায়। তখন ইয়ং একটা জ্বলন্ত মশাল তুলে আগুন লাগাতে যায়। ঠিক সেই মুহূর্তেই জম্বি মন্ত্রী তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। ভাইরাস মন্ত্রীকে এতটাই শক্তিশালী করে তুলেছিল, ইয়ং এর তলোয়ারের আঘাতেও সে যেন কিছুই অনুভব করছিল না। ধীরে ধীরে ইয়ং দুর্বল হয়ে পড়ে আর চারিদিক থেকে ক্ষুধার্ত জম্বিরা তাকে ঘিরে ফেলে। তখন মনে হচ্ছিল তার বেঁচে ফেরার আর কোনো আশা নেই। এদিকে প্রাসাদের বাইরে থাকা ডগ বুঝতে পারে ভেতরে নিশ্চয়ই ভয়াবহ কিছু ঘটেছে। ইয়ং হয়তো মারাত্মক বিপদে পড়েছে, তাই সে সঙ্গে সঙ্গে একটা তীরে আগুন জ্বালিয়ে হলঘরের দিকে ছুড়ে মারে। প্রথম তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। দ্বিতীয়বার আরেকটি জ্বলন্ত
তীর ছোড়ে। এই তীরটি সোজা হল ঘরের জানালা ভেদ করে বাইরের একটা কাঠের স্তম্ভে গিয়ে গেঁথে যায়। জ্বলন্ত তীরটি দেখেই ইয়ং এর মাথায় নতুন আশা জাগে। সে দ্রুত লাফ দিয়ে সেই স্তম্ভে উঠে তীরটি হাতে তুলে নেয়। পরের মুহূর্তেই সেটি তীরে ছড়িয়ে থাকা তেলের উপরে ছুঁড়ে মারে। তীরটি পড়ার সঙ্গে সঙ্গেই এক বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো হল ঘর আগুনে জ্বলে ওঠে। অসংখ্য জম্বি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছটফট করতে থাকে। আগুন এত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে, ইয়ং নিজের প্রাণ বাঁচাতে হল ঘরের ছাদ ভেঙে উপরে উঠে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। সেই মন্ত্রী এত সহজে মরার মানুষ ছিল না। আগুনের ভেতর থেকে সে কোনো মতে বেঁচে যায়। এরপর ছাদ ভেঙে ইয়ং এর সামনে এসে দাঁড়ায়। জ্বলন্ত প্রাসাদের ছাদের উপরে শুরু হয় তাদের জীবনের শেষ ভয়ঙ্কর লড়াই। ভাইরাসের শক্তিতে মন্ত্রী এখন ইয়ং এর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। সেই ইয়ংকে পরাস্ত করে আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। একসময় মনে হচ্ছিল ইয়ং এর মৃত্যু শুধু সময়ের অপেক্ষা, কিন্তু ঠিক তখনই ভাইরাসের প্রভাবে মন্ত্রীর মনোযোগ এক মুহূর্তের মধ্যেই বিচলিত হয়ে যায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে ইয়ং তার বুকের ঠিক মাঝখানে ছুরি বসিয়ে দেয়। হৃৎপিণ্ডে আঘাত লাগতেই মন্ত্রীর শক্তি কমে যেতে শুরু করে, কারণ জম্বিদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের হৃৎপিণ্ড। তবুও সে মৃত্যুর আগে ইয়ংকে নিজের সঙ্গে আগুনে টেনে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইয়ং শেষ শক্তিটুকু দিয়ে তলোয়ারটি আরো গভীরভাবে তার বুকে ঢুকিয়ে দেয়। পরের মুহূর্তেই মন্ত্রী ভারসাম্য হারিয়ে ছাদ ভেঙে নিজের দাও দাও আগুনে পড়ে চিরতরে পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে ইয়ং ছাদের ভাঙা একটা অংশ শক্ত করে ধরে কোনো মতে নিজেকে উপরে তুলে আনে। এরপর নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। ঠিক তখনই সীমান্ত বাহিনীর সৈন্যরা অস্ত্র নিয়ে প্রাসাদে পৌঁছে যায়। তারা এতদিন মন্ত্রীর ভয়ে নীরব ছিল, আজ তারা নির্ভয়ে বাকি সব জম্বির বিরুদ্ধে আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই প্রাসাদের বাইরে থাকা সব জম্বিকে হত্যা করা হয়। ইয়ংকে জীবিত দেখে রক্ষী, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ আনন্দে উল্লাস করে ওঠে। সবাই বুঝতে পারে নিজের জীবনের পরোয়া না করেই ইয়ং তাদের সবাইকে বাঁচিয়েছে। তাই তারা সর্বসম্মতিক্রমে তাকে নতুন রাজা হিসেবে গ্রহণ করে। এরপর তার সামনে শ্রদ্ধার সঙ্গে মাথা নত করে। কিন্তু ইয়ং জানত তার যুদ্ধ এখনো শেষ হয়নি। ভাইরাস এখনো পুরোপুরি নির্মূল হয়নি, আর আশেপাশের বহু গ্রামে এখনো অসংখ্য জম্বি ঘুরে বেড়াচ্ছে। তাই সে প্রতিজ্ঞা করে রাজ্যের শেষ জম্বিটিকে ধ্বংস না করা পর্যন্ত সে কখনো থামবে না। এরপর তলোয়ার হাতে নিজের সৈন্যদের নিয়ে সে পাহাড়ি অঞ্চলের দিকে রওনা দেয়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও এক নতুন যুদ্ধ। এইভাবেই শেষ হয় এই শ্বাসরুদ্ধকর জম্বি মুভির গল্প।